This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিটে জনক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে বিজেপি এবং কেন্দ্রীয় এজেন্সিকে একযোগে নিশানা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। কোন অভিষেকের নাম সিবিআই এর চার্জশিটে? তার বাবার নাম ঠিকানার উল্লেখ নেই। তার মানে বিজেপির মতন ভয় পেয়ে ভাববাচ্চে কথা বলছে কেন্দ্রীয় এজেন্সি। আমার বিরুদ্ধে প্রমাণ থাকলে প্রমাণ দিন। আক্রমণে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোনো খবরের কথায় বিশ্বাস করবেন না। কালকে খবরে দেখানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইডি চার্জশিট দিয়েছে, সিবিআই চার্জশিট দিয়েছে। 28 পাতার চার্জশিট, দু জায়গায় খালি আমার নামটা লিখেছে। তাও অভিষেক বন্দ্যোপাধ্যায় কে, বাড়ি কোথায়, সাংসদ না বিধায়ক না পঞ্চায়েত প্রধান, কোথায় থাকে, কার ছেলে, কোনো পরিচয় নেই। বিজেপি নেতারা যেমন ভাববাচ্চে কথা বলতো, ইডি সিবিআই এখন ভাববাচ্চে কথা বলছে। এই ভয়টা দেখে আমার ভালো লেগেছে। খবরে যা বেরোয় 100তে 100টাই মিথ্যে, আমি আপনাকে বলছি। আমি সকাল বিকেল কথা পাল্টাই না। 5 বছর আগে কোভিডের সময় 2020 সালে বলেছিলাম যে আমার বিরুদ্ধে যদি কোনো রকম কোনো প্রমাণ বা কোনোভাবে সিবিআই বা ইডি প্রমাণ করতে পারে বা তথ্য দিতে পারে আদালতে যে আমার প্রত্যক্ষ বা পরোক্ষ মদতে কোনো ভুল হয়েছে, কোনো দুর্নীতি হয়েছে, কেউ 10 পয়সা তুলেছে, আপনাকে চার্জশিট দিতে হবে না, সামান দিয়ে আমায় ডাকতে হবে না, ফাঁসির মঞ্চ করুন, গৃহে মৃত্যুবরণ করব। আজকে একই কথা বলছি, আপনার কাছে প্রমাণ থাকলে প্রমাণ দেবেন। আমাকে তো সিবিআই ডেকেছিল, নবজোয়ারে যখন গেছিলাম যাত্রা বন্ধ করে এসেছি, একদিনের জন্য সিবিআই দপ্তরে গেছি, 10 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে, তারপরের দিন আবার বাঁকুড়ায় গিয়ে নবজোয়ার শুরু করেছি। কাঁচকলা। আপনি কি ভাবছেন থমকে চমকে দমিয়ে রাখবেন? আমি অন্য ধাতুতে তৈরি। আপনি যত প্রহার করবেন, যত আঘাত করবেন, মানুষের কাছে যাব মাথা নত করে সমর্থন চাইবো। আপনাদের কাছে আত্মসমর্পণ, বশ্যতা স্বীকার করার পাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানাতেও কেন্দ্রীয় এজেন্সি। নির্বাচন এলেই এজেন্সির তৎপরতা, ভোট এলেই মনে পড়ে কাকে কাকে চার্জশিট, কাকে জেলে ভরা হবে। জেলে তো অনেককে ভরেছেন, কটা প্রমাণ দিতে পেরেছেন? নেতাজি ইন্ডোরের সভা থেকে আক্রমণে তৃণমূল সুপ্রিমো। ইলেকশন কমিশনার হয়েছেন কে? আমি শুধু পরিচয়টা দিচ্ছি আপনাদের জানবার জন্য, জেনে রাখা উচিত। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যিনি মাননীয় সচিব ছিলেন ডিপার্টমেন্টের, কোঅপারেশন ডিপার্টমেন্টের, তার সেক্রেটারিকে করে দিয়েছেন, প্রিন্সিপাল সেক্রেটারিকে, মানে তিনি ডিপার্টমেন্টের সেক্রেটারিকে করে দিয়েছেন চিফ ইলেকশন কমিশনার। টোটালটাই বিজেপির লোক দিয়ে ভরা। এই নির্বাচন কমিশন নিরপেক্ষ যতদিন না হবে ততদিন এই বদনাম কিন্তু থেকে যাবে, মাথায় রাখবেন। আমরা আমরা সারা পৃথিবীতে গর্ব করি, আমরা ওয়ান অফ দ্য বিগেস্ট ডেমোক্রেটিক কান্ট্রি, কিন্তু আদপে কি তাই? সত্যি কি তাই? আজকে মহারাষ্ট্রে হারিয়েছে কি করে? ওরা ধরতে পারেনি। আজকে দিল্লিতে হারিয়েছে কি করে? ওরা ধরতে পারেনি। ওরা বাংলাতেও শুরু করেছে, বাংলায় আমরা ধরব এবং যোগ্য জবাব দেব, মাথায় রাখবেন। এটা চ্যালেঞ্জ, ইটস এ চ্যালেঞ্জ। ইলেকশন যত এগিয়ে আসবে দেখবেন এজেন্সির তৎপরতা বাড়বে। ইলেকশন আসলেই মনে পড়ে তৃণমূলের কাকে কাকে চার্জশিট দিতে হবে। ইলেকশন আসলেই মনে পড়ে তৃণমূলের কাকে কাকে চোর বলা হবে। ইলেকশন আসলেই মনে পড়ে তৃণমূলের কাকে কাকে জেলে ভরানো হবে। জেলে তো ভরেছেন অনেককেই, কটা প্রমাণ করতে পেরেছেন আজ পর্যন্ত? লজ্জা করে না? আরজিকর কেসের আজ পর্যন্ত সমাধান করতে পারেননি, কেসের পর কেস চলছে। কোন মুখে কথা বলেন আপনারা? মমতা অভিষেকের নিশানায় কেন্দ্রীয় এজেন্সি, এই নিয়ে কি বলছেন বিজেপি দিলীপ ঘোষ, কি বা বলছেন কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী, শোনাবো। নতুন কিছু বলুন, ভয় পান কেন ওনারা? কই দিলীপ ঘোষকে কেউ ভয় দেখায় না তো?
অন্য পার্টির নেতা তো অনেক, তাই কেউ ভয় দেখা না, তো ভয় পাওয়ার মতো কাজ করলে তো ভয় দেখাবে লোকে। এই ভাববাচ্চে নাম থাকার পিছনে কি গভীর রহস্য লুকিয়ে আছে সেটা কিন্তু ভাববাচ্চে যারা প্রবক্তা তারা ভালো করে বলতে পারবে। যে হঠাৎ করে এই ভাববাচ্চে আপনাদের সঙ্গে মোদী সরকারের যে সমস্ত সংস্থা, তদন্তকারী সংস্থা, তাদের ভাববাচ্চে কেন কথাবার্তা হচ্ছে, এর পিছনের গভীর সমঝোতাটা কোথায়, কিসের জন্য? অনেকে বলছে এখানে নাকি সিন্ডে সিন্ড্রোম হবে, অথচ এই সিন্ডের আরেকটা প্রতিফলন এখানে নাকি ঘটতে পারে। নেতাজি ইন্ডোরের মঞ্চ থেকে বিজেপিতে যোগদানের জল্পনা উড়িয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। খারিজ করলেন নতুন দল গড়ার জল্পনাও। গলা কেটে দিলেও কাটা গলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদই বেরোবে বললেন অভিষেক। বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে। আরে আমার গলা কেটে দিলে কাটা গলা থেকে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে। আমি বেঈমান নই। বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে নতুন দল আসছে, বিজেপির হাতে কলকে আর তামাক খেয়ে এই কাজটা করছে। আমি তাদের নাম করে এই সবার পরিবেশ নষ্ট করব না। আর খবরে যা দেখবেন, আমি আপনাকে বলছি 100তে 100টাই মিথ্যে। অভিষেকের নিশানায় মুকুল রায়, শুভেন্দু অধিকারী। শুভেন্দু মুকুল দলের সঙ্গে বেইমানি করেছেন, আমি চিহ্নিত করেছিলাম। আগামী দিনে কেউ বেইমানি করলে বাংলা ছাড়া করার দায়িত্ব নিলাম। দলকে শৃঙ্খলার পাঠ দিলেন অভিষেক। অনেকে সস্তায় খালি সংবাদ মাধ্যমে টিকে থাকবেন বলে দলের শৃঙ্খলা না মেনে অনেক কথা বলছেন, এগুলো করবেন না। যদি কেউ দলকে ভালোবাসেন, সে কোনোদিন দলের শৃঙ্খলার বাইরে যাবে না। একটা কর্মী কোনোদিন দলের শৃঙ্খলার বাইরে যায় না। আমি এমএলএ, আমার কত ক্ষমতা। আমি দলের মুখপাত্র, আমার কত ক্ষমতা। আমি দলের সাংসদ, আমার কত ক্ষমতা। আমি টাউন চেয়ারম্যান, আমার কত ক্ষমতা দেখাতে গিয়ে আপনি দলকে ছোট করছেন। আর যারা এই কাজগুলো করেছে, একদিকে ভালো হয়েছে, তাদেরকে চিহ্নিত করা গেছে। বিগত দিনে যারা দলের সাথে বেইমানি করেছিল, মুকুল রায়, শুভেন্দু অধিকারী, এদেরকে চিহ্নিত করার কাজটা আমি করেছিলাম। আগামী দিনেও যদি কেউ দলের সাথে বেইমানি করে, এদের চিহ্নিত করে, এদের লেজে গোবরে করে প্যাকেট করে বাংলা ছাড়া করার দায়িত্বটা আমি আমার কাঁধে তুলে নিলাম। শুভেন্দু মুকুল দলের সঙ্গে বেইমানি করেছেন, আমি তাদের চিহ্নিত করেছিলাম। আগামী দিনে কেউ বেইমানি করলে বাংলা ছাড়া করার দায়িত্ব নিলাম। দলকে শৃঙ্খলার পাঠ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, আমি বেইমান নই, বরং দলের সঙ্গে যারা বেইমানি করেছে নাম করলেন মুকুল রায়, শুভেন্দু অধিকারীর। বললেন, তাদের আমি চিহ্নিত করেছিলাম। আগামী দিনে কেউ বেইমানি করলে বাংলা ছাড়া করার দায়িত্ব নিলাম। দলকে শৃঙ্খলার পাঠ অভিষেকের। আরো একবার শুনে নি কি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনেকে সস্তায় খালি সংবাদ মাধ্যমে টিকে থাকবেন বলে দলের শৃঙ্খলা না মেনে অনেক কথা বলছেন, এগুলো করবেন না। যদি কেউ দলকে ভালোবাসেন, সে কোনোদিন দলের শৃঙ্খলার বাইরে যাবে না। একটা কর্মী কোনোদিন দলের শৃঙ্খলার বাইরে যায় না। আমি এমএলএ, আমার কত ক্ষমতা। আমি দলের মুখপাত্র, আমার কত ক্ষমতা। আমি দলের সাংসদ, আমার কত ক্ষমতা। আমি টাউন চেয়ারম্যান, আমার কত ক্ষমতা দেখাতে গিয়ে আপনি দলকে ছোট করছেন। আর যারা এই কাজগুলো করেছে, একদিকে ভালো হয়েছে, তাদেরকে চিহ্নিত করা গেছে। বিগত দিনে যারা দলের সাথে বেইমানি করেছিল, মুকুল রায়, শুভেন্দু অধিকারী, এদেরকে চিহ্নিত করার কাজটা আমি করেছিলাম। আগামী দিনেও যদি কেউ দলের সাথে বেইমানি করে, এদের চিহ্নিত করে, এদের লেজে গোবরে করে প্যাকেট করে বাংলা ছাড়া করার দায়িত্বটা আমি আমার কাঁধে তুলে নিলাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় কংগ্রেস। 2001 সালেই ক্ষমতায় আসত টিএমসি। কংগ্রেসের বিশ্বাসঘাতকতার জন্যই সেবার জিতেছিল বামেরা, এমনই তোপ তৃণমূল সুপ্রিমো। আমার মনে আছে, আমি যখন এমপি ছিলাম, আমার কাছে একটাও ইনফরমেশন থাকতো না
কারণ আমি তো এমপি ছিলাম কখনো একা, আবার 2004-এ সবাইকে জোর করে হারিয়ে দেওয়া হলো। 39% ভোট আমরা পেয়েছিলাম, কিন্তু সিট পেয়েছিলাম মাত্র একটা। তার কারণ তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসতো 2001 সালে। যদি তখন আমরা যখন কংগ্রেসে ছিলাম, তখন আমাদের কংগ্রেসের সাথে সিট অ্যাডজাস্টমেন্ট হয়েছিল, তখন যদি তারা একটা পক্ষ বিট্রে না করত, তাহলে 2001-এই বামফ্রন্ট সরকারের পরিবর্তন হয়ে যেত। শোনালাম আপনাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় কংগ্রেস। বললেন 2001 সালেই ক্ষমতায় আসত তৃণমূল, কংগ্রেস বিশ্বাসঘাতকতা করেছিল, তাই সেবার জিতেছিল বামেরা, এমনই তোপ দাগলেন তৃণমূল সুপ্রিমো। কংগ্রেসের সঙ্গে তখন আমাদের আসন সমঝোতা ছিল, 2001-এ কংগ্রেসের একাংশ বিশ্বাসঘাতকতা না করলে তৃণমূলই ক্ষমতায় আসত। মেগা বৈঠক থেকে আজ কংগ্রেসকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন 2001 সালেই বামেদের যে ক্ষমতা, বামেরা সেই ক্ষমতায় থাকতো না, তৃণমূল কংগ্রেস তারা ক্ষমতায় চলে আসতো, কিন্তু কংগ্রেসের বিশ্বাসঘাতকতার জন্যই সেবার বামেরা জিতেছিল। এই মুহূর্তে কংগ্রেস নেতা সৌম্য আইচ রায় আমাদের সঙ্গে রয়েছেন। সৌম্যদা, মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরের মেগা বৈঠক থেকে বললেন কংগ্রেস বিশ্বাসঘাতকতা করেছিল, তাই সেবার জিতেছিল বামেরা, নইলে ক্ষমতায় তৃণমূলই আসতো 2001-এ। ওনার ইতিহাস, তথ্য, ওনার বক্তব্য উনি জানেন এবং উনি বলেন। কেউ বাংলার মানুষ কেন, সারা ভারতবর্ষ পৃথিবীর মানুষ বিশ্বাস করেন। উনি এসব তথ্য বলছেন কংগ্রেস বিশ্বাসঘাতকতা করেছে। ভারতবর্ষের মানুষ, পৃথিবীর মানুষ বলে জানেন। কালীঘাট থেকে দিল্লির ময়দানে, রাজনীতির ময়দানে তুলে নিয়ে গেছিল যুব কংগ্রেসের সভাপতি করে, তার নাম রাজীব গান্ধী। এই ভারতবর্ষের আঙিনায় ওনাকে সাংসদ করেছিল কে, তার নাম কংগ্রেস। এই ভারতবর্ষে ওনাকে মন্ত্রী করেছিল কে, তার নাম কংগ্রেস। 2011 সালে কংগ্রেসকে বাদ দিয়ে উনি ক্ষমতায় আসতে পারেননি সোনিয়া গান্ধীর বদান্যতায়। ফলে ওনার এইসব উদরপিণ্ডি বুদর ঘাড়ে হঠাৎ মনে হয়েছে একটা কথা বলতে হচ্ছে। আসলে চাপে পড়ে গেছেন, আসলে ভয় পেয়েছেন। কংগ্রেস যখন বলছে সর্বাত্মক লড়াইয়ে ছাড়া হবে না, পশ্চিমবাংলার দুর্নীতি, অপকীর্তি, অপশাসনের বিরুদ্ধে লড়াই করবে, ঘাবড়ে গেছেন, ভয় পেয়েছেন। তাই এসব কথাবার্তা বলে মানুষের একটু সিম্পাথি নেওয়ার চেষ্টা করছেন আর কি, এতে কোনো লাভ হবে না। অনেক ধন্যবাদ সৌম্যদা। কথা বলছিলাম কংগ্রেস নেতা সৌম্য আইচ রায়ের সঙ্গে। কংগ্রেসের একাংশ বিশ্বাসঘাতকতা না করলে 2001 সালেই ক্ষমতা আসত তৃণমূল, এমনই দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। পাল্টা কংগ্রেস বললেন এই তথ্য বিকৃত করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এটা ভুল। পরে খবরে নজর রাখবো। 26-এর টার্গেট 215-এরও বেশি। নেতাজি ইন্ডোরের সভা থেকে বিধানসভা ভোটের টার্গেট বেঁধে দিলেন মমতা অভিষেক। আমাদের লক্ষ্য, মমতা বন্দ্যোপাধ্যায় গত মাসে বিধানসভা থেকে বলেছে 2/3 বেশি আসন নিয়ে তৃণমূল ক্ষমতায় আসবে। 2/3 মানে 195 বা 196টা আসন। আমি আপনাদের বলবো, আমরা 214টা আসন 2021-এ পেয়েছিলাম। সেই লক্ষ্য অবিচল থেকে আমাদের সেই মাপকাঠি পেরিয়ে 215-র বেশি আসন নিয়ে চতুর্থবার যাতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়, সেটা আমাদের সকলকে সুনিশ্চিত করতে হবে। এক চুল এক ছটাক জমি বিজেপি, সিপিএম, কংগ্রেসকে ছাড়বো না। এদের যত ক্ষমতা আছে প্রয়োগ করুক, মানুষের সমর্থন নিয়ে তৃণমূল কংগ্রেস আগামী দিন 215-র বেশি আসন নিয়ে ক্ষমতায় আসবে, এই বিশ্বাস আমি রাখি। ওই বলেছিল না আগের বার এসে ইসবার 200 পার, আর দিল্লিতে বলেছিল এসবার 400 পার, হিসেবটা মিলিয়ে নেবেন। ইসবার কি করবে তৃণমূল কংগ্রেস, অভিষেক যেটা বলেছে অ্যাকচুয়ালি কারেক্ট। আমি ওইটাই মেন করতে চেয়েছি। আমি সবটা বলি না, ওরা যেটা বলতে পারে আমি সেটা বলতে পারি না, কিন্তু আমি বলেছি 2/3 মেজরিটি তো থাকবেই, তার বেশি আপনাকে নিয়ে আসতে হবে, বিজেপির জামানত জব্দ করতে হবে। এই মুহূর্তে প্রদেশ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। অধীরদা, কংগ্রেস বিশ্বাসঘাতকতা না করলে 2001-এই তৃণমূল ক্ষমতায় আসতো বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই ভারতবর্ষের সব থেকে বড় নিমক হারামের নাম হচ্ছে মমতা ব্যানার্জি। কারণ এই মমতা ব্যানার্জি বিজেপির হাত ধরে এই বাংলায় ক্ষমতা দখলের চেষ্টা করে যখন ব্যর্থ হলো, তারপর কংগ্রেস তাকে সমর্থন করেছিল
তার ভালো মানুষই দেখে 2011 সালে সেদিন সোনিয়া গান্ধী থেকে আরম্ভ করে প্রণব মুখার্জি সকলে মমতা ব্যানার্জিকে সমর্থন করেছিল, তার দৌলতে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হতে পেরেছেন। আজ যে পার্টির থালায় খেলো, যে পার্টি তাকে মানুষ করলো, যে পার্টি তাকে খেতে দিল, পড়তে দিল, বসতে দিল, শুতে দিল, আজকে সেই দলের বিরুদ্ধে এই অপবাদ দেওয়ার মধ্য দিয়ে প্রমাণ করলে যে তিনি প্রকৃতার্থে একটা নিমক হারাম রাজনীতিবিদ। তিনি বিজেপির সহযোগিতা নিয়ে ভোট করেছিলেন, মনে করে দেখুন। বিজেপির কাছে যখন পোষালো না, তখন আবার 2011 সালে কংগ্রেসের সঙ্গে সমঝোতা করার প্রস্তাব দিলেন। কংগ্রেস তার প্রস্তাব মেনে নিল, কারণ সে কংগ্রেসের পুরনো কর্মী ছিল তাই। আর আজ সেই মমতা ব্যানার্জির নামক হারামি দেখুন যে কংগ্রেস দলের বিরুদ্ধে তাকে বলতে হচ্ছে। অদিতি, আরেকটা জিনিস আপনার থেকে জানতে চাইবো, মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন ভোটার তালিকায় নাকি ব্যাপক কারচুপি করা হচ্ছে। দেখুন, রাজ্যের তরফ থেকে ভোটার তালিকা তৈরি হয়, রাজ্য সরকারের যারা কর্মচারী তারা ভোটার তালিকা তৈরি করে। যে রাজ্যের সরকার সে রাজ্যে ভোটার তালিকা কারচুপি করতেই পারে যদি মনে করে সেখানকার সরকার। পশ্চিমবঙ্গের সরকার তারা ভোটার তালিকা কারচুপি আজ থেকে নয়, ক্ষমতায় আসার পর দিন থেকে করেছে। আমরা আগেই বলেছি, পশ্চিমবঙ্গে আমার হিসাব অনুযায়ী 35 থেকে 40 লক্ষ আগে থেকেই চিৎকার করে তার নিজের ভুয়ো ভোটারের ভান্ডারকে তিনি রক্ষা করতে চাইছেন। কারণ ভোটার লিস্টটা তৈরি করে রাজ্যের সরকারি কর্মচারীরা, তারা কারা আমাকে আপনাকে বলে দিতে হবে না, বুথ লেভেল অফিসার কারা আমাকে আপনাকে বলে দিতে হবে না। তাই স্বাভাবিক কারণেই এই ভোটার তালিকার কারচুপির নামে মমতা ব্যানার্জি আরো বেশি ভুয়া ভোটার তালিকার মধ্যে প্রবেশ করতে চাইছেন। আপনাকে অনেক ধন্যবাদ। কথা বলছিলাম কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে।